হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে ট্রিক টু রিমেম্বার পি ব্লক রিয়াকশনস গ্রুপ 15 to 18। এখন এই যে পি ব্লক রিয়াকশান এটা বোর্ডের ক্ষেত্রে এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে রয়েছে ক্লাস 12-এ। তো সেখানে হোয়াট হ্যাপেন্স ওয়েনে আসে বা বিভিন্ন এমসিকিউ ফরম্যাটে আসে। দ্বিতীয়ত কম্পারেটিভ সব ধরনেরই রয়েছে, জেইতে রয়েছে, নিটে রয়েছে। তো এখানে যেটা সমস্যা হয়ে দাঁড়ায়, ব্যালেন্সড ইকুয়েশানটা করে নেওয়া যায়, কিন্তু যেটা হয় প্রোডাক্টগুলোকে মনে রাখা, এই একটার সঙ্গে একটা সেটা কীভাবে মনে রাখবো, অ্যান্ড ইট রিয়েলি সাকস, মানে এটা খুব প্রবলেমেটিক হয়ে দাঁড়ায় অ্যাট দ্য ওয়ার্ডস অ্যাট দ্য 11th hour অফ দ্য এক্সাম। মনে রাখা খুবই সমস্যা সংকুল বলে আমি দেখেছি স্টুডেন্টস এন্ডে। So, on that note, I'm trying to develop a series of videos in which I'm trying to discuss the simplest way, the simplest trick to remember the products and the reactants for most of the P block important inorganic reactions as well as DNA block reactions. তো সেই হিসেবে আমি এই প্রথম মানে এই যে ভিডিওটা সেটা করছি। তো একটু ডিসক্রিট মানে পয়েন্ট হিসেবে বলবো, মানে এরকম নয় যে একেবারে এই টানা পরপর মানে একটার সঙ্গে একটা রিলেট করে এগোচ্ছে। ইটস নাথিং লাইক দ্যাট। এটা এক একটা পয়েন্টই 3-4টে করে কোয়েশ্চেন তোকে সলভ করতে হেল্প করবে, অ্যান্ড ইটসেলফ ইজ আ কনসেপ্ট। তো আমরা শুরু করি। প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের এর আগের ভিডিওর কনটেক্সট ধরেই বলা, সেখানে নাইট্রিক অ্যাসিড সেটা বিভিন্ন কনসেন্ট্রেশনে বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম মেটালের সঙ্গে কি রিয়াকশান করে কি প্রোডাক্ট দিচ্ছে আমরা একটা ভিডিওতে এর আগে দিয়েছি, এবং আমাদের ডেসক্রিপশানে সেই ভিডিওটার লিঙ্ক মানে কমেন্টে সেইটার লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে। তো সেটা থেকে দেখে নিস। তো সেই ভিডিওটার রেফারেন্স ধরেই আলোচনা শুরু করা। তো আমি প্রথমে এখানে দেখে নেব যে নন মেটাল মানে অধাতু, এনি নন মেটাল, যে কোনো অধাতু সেটা যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করে তাহলে অলওয়েজ জেনারেট করবে ইক অ্যাসিড অফ দ্য নন মেটাল প্লাস NO2 গ্যাস, যেটা তলায় রেডিশ ব্রাউন নোট করে রাখবি। অবশ্যই কালারগুলো প্রথম থেকে মনে রাখতে যাবি, যদিও এটা ভেরি ভেরি কমন ইনফরমেশান, ইউ হ্যাভ গান থ্রু ইন ইউর ক্লাস 9-10 days, আই এম প্রেটি শিওর অফ দ্যাট। তো এর সঙ্গে রয়েছে ওয়াটার। তো এখন এইটা করলেই আমরা দেখ কতগুলো রিয়াকশান আমরা খুব সহজে করে নিতে পারবো নন মেটালের সঙ্গে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের রিয়াকশান। প্রত্যেকটা রিয়াকশানই এনসিআরটিতে আছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং এই প্রত্যেকটা রিয়াকশানের প্রোডাক্ট দিয়ে কোয়েশ্চেন জানতে চেয়েছে, সেটা বোর্ডে এসছে, সেটা কম্পিটিটিভে এসছে। তো আমরা কতটা সহজে মনে রাখতে পারি, উই উইল ট্রাই টু রিভিল ইট। যেমন আমরা এই নন মেটালটা দিয়ে শুরু করা যাক, P4 ফসফরাস। তো এই যে ফসফরাস দেওয়া হয়েছে, হোয়াইট ফসফরাস, তার সঙ্গে বললো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দেওয়া হচ্ছে, তাহলে কি প্রোডাক্ট পাবো না ইক অ্যাসিড মানে ফসফরিক অ্যাসিড পাবো, এটাকেই অর্থ ফসফরিক অ্যাসিড বলা হয়। NO2 পাবো আর H2O পাবো। এবার সাপোজ সালফার, তার সঙ্গে দেওয়া হচ্ছে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, তাহলে কি পাবো ইক অ্যাসিড মানে সালফিউরিক অ্যাসিড পাবো, NO2 গ্যাস পাবো আর ওয়াটার পাবো। সাপোজ আমাকে দেওয়া হচ্ছে আয়োডিন, তার সঙ্গে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। প্রত্যেকটা রিয়াকশানই কিন্তু এনসিআরটিতে আছে, দেখ সহজে রিয়াকশান লিখে দিতে পারবি। এখানে প্রোডাক্ট কী হবে ইক অ্যাসিড, আয়োডিনের ইক অ্যাসিড। আমরা এই ইক অ্যাসিড আস অ্যাসিডের যে নোমেনক্লেচার সেটা আমাদের একটা ভিডিওতে অলরেডি আপলোড করা আছে, সেটাও কমেন্ট সেকশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিস। দেখে না থাকলে ওখান থেকে ইনঅর্গ্যানিক অ্যাসিডের নাম কিভাবে করতে হয় মানে একদম প্রপার লজিক্যালি শিখতে পারবি এবং খুব তাড়াতাড়ি। তো এইখানে যেটা পাবো আয়োডিক অ্যাসিড, তার ফর্মুলা হচ্ছে HiO3, তার সঙ্গে NO2 পাবো, তার সঙ্গে H2O পাবো। এবার ধর আর একটা কমন অধাতু নন মেটাল কার্বন, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, তাহলে এখানে এরিক অ্যাসিড পাবো, কার্বনিক অ্যাসিড, তার সঙ্গে NO2 আর ওয়াটার। তো রুম টেম্পারেচারে কার্বনিক অ্যাসিড আনস্টেবল,
ওটা ভেঙে গিয়ে ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড জেনারেট করে দেবে। তো দেখ, 4টে এনসিআরটি রিয়াকশান কিন্তু আমি মনে রাখলাম এবং একটা বেসিক ফ্রেমওয়ার্ক লাইনের ওপর দাঁড়িয়ে আছে এই প্রত্যেকটা 4টে রিয়াকশান। তো এইবার আমরা নেক্সট 2 নম্বর পয়েন্ট হিসেবে যেটা নোট করবি সেটা হচ্ছে যে ধর নাইট্রোজেনের একটা অক্সাইড রয়েছে N2O3। এই N2O3-র একটু ক্যারেক্টারিস্টিক ফিচারটা দিয়ে এমসিকিউ পড়েছে। তো NO আর NO2 গ্যাসিয়াস এরা ভেরি লো টেম্পারেচার, মানে যেটা নেগেটিভে থাকে আর কি, সেটায় রিয়াকশান করে N2O3 জেনারেট করে এবং এই N2O3-র কালারটা পেল ব্লু হয়, এটাও নোট করে রাখবি। সেটা আবার রুম টেম্পারেচারে রেডিলি ব্রেক করে NO আর NO2 গ্যাস জেনারেট করে। যেই NO2 গ্যাস জেনারেট করলো ওর কালার সাথে সাথে রেডিশ ব্রাউন হয়ে যায়। তো যেই অ্যাডভান্সে এই টাইপের কোয়েশ্চেন আসে যে ওই যেটা কোয়ালিটেটিভ অ্যানালিসিস, তো সেখান থেকে এরকম ইনফরমেশান আসতে দেয় যে পেল ব্লু কালার রয়েছে একটা লিকুইড, সে রুম টেম্পারেচারে নিয়ে এলে রেডিশ ব্রাউন হয়ে যাচ্ছে, আইডেন্টিফাই করতে দেয়। সো দিস থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটা একটা জায়গা হলো। তো এবার ধর মানে এই যে NO2 গ্যাস, এই গ্যাসটা প্রিপেয়ার করার মানে একটা 3টে রিয়াকশান এনসিআরটিতে আছে। 3টে রিয়াকশান বলাটা ভুল, 5টা রিয়াকশান বিভিন্ন জায়গায় দেওয়া আছে, কিন্তু সেটাকে এক জায়গায় অ্যাকুমুলেট করে দেওয়া এবং উইথ প্রপার মানে লজিক্যাল ট্রিক তুই কীভাবে মনে রাখবি। প্রথম যেটা সবসময় খেয়াল রাখবি যে এনি হেভি মেটাল নাইট্রেট, মানে যাদের অ্যাটমিক ওয়েট একটু হাই, তারা অন হিটিং NO2 গ্যাস জেনারেট করে। যেমন লেড নাইট্রেট PbNO3(O2), এটাকে যদি হিট করা হয় PbO প্লাস NO2 প্লাস O2। AgNO3 হিট করা হলো, তাহলে Ag2O প্লাস NO2 প্লাস O2। আর HgNO3(2), এটাকেও যদি হিট করা হয় we will get HgO প্লাস NO2 প্লাস O2। এই 3টেতে পাওয়া যায়। এছাড়া অনলি অ্যালকালি মেটাল নাইট্রেট, মানে অ্যালকালি মেটাল নাইট্রেটগুলোর মধ্যে একমাত্র একটা নাইট্রেটই আছে, অ্যালকালি মেটাল মানে গ্রুপ 1-এর মেটালগুলো, লিথিয়ামের যে সিরিজটা, তাতে একমাত্র একটাই মেটাল নাইট্রেট আছে যেটাকে হিট করলে NO2 পাওয়া যায়, বাকিগুলোকে পাওয়া যায় না। সেটা কোনটা না, লিথিয়াম নাইট্রেট LiNO3। এটাকে যদি হিট করা হয় তাহলে উইল গেট Li2O প্লাস NO2 প্লাস O2। এবার এখান থেকে একটা আমরা লজিক মাথায় রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে দেখ, লিথিয়ামের সঙ্গে আমরা যদি পি ব্লক এলিমেন্ট মানে পিরিয়ডিক টেবিল পড়ি, তাহলে আমরা দেখতে পাবো যেটা রয়েছে সেটা হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ। এই যে কর্ণ সম্বন্ধ, সেই কর্ণ সম্বন্ধ লিথিয়ামের সঙ্গে কার রয়েছে না, ম্যাগনেসিয়ামের রয়েছে। তো তার মানে এইখান থেকে বুঝে নিতে হবে যে যাদের মধ্যে ডায়াগোনাল রিলেশনশিপ আছে তাদের ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ কেমিক্যাল প্রপার্টিসে অনেক সিমিলারিটি থাকে। তার মানে লিথিয়াম নাইট্রেটকে হিট করলে যদি এই 3টে প্রোডাক্ট পাওয়া যায়, তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেটকেও হিট করলে, যেহেতু লিথিয়াম আর ম্যাগনেসিয়াম ডায়াগোনাল রিলেশনশিপ ক্যারি করে, সেই জন্য ওটাকেও হিট করলে পাওয়া যায় MgO প্লাস NO2 প্লাস O2। তাহলে দেখ, এখানেও আমরা 5টা রিয়াকশান কিন্তু পড়ে নিলাম যেখান থেকে NO2 পাওয়া যাচ্ছে।
আগে 4টে হয়েছে, এইটুকু জায়গাতেই 9টা এনসিআরটি রিয়াকশান হয়ে গেল। এবার একটা লজিক্যাল জায়গা চলে আসি যে কেন লিথিয়াম নাইট্রেটটাকেই একমাত্র মানে এস ব্লক গ্রুপ 1-এর মেটাল নাইট্রেট যেটা হিট করলে NO2 পাওয়া যায়, সেটা ফাজান্স রুল দিয়ে এক্সপ্লেন করব। কারণ Li প্লাস বিং স্মলেস্ট ইন সাইজ ইন দ্যাট গ্রুপ, তো LiNO3-র কোভ্যালেন্ট ক্যারেক্টার হাইয়েস্ট হবে অ্যাকর্ডিং টু ফাজান্স রুল। তার মানে LiNO3-র মধ্যে যে বন্ডগুলো, সেগুলোর কোভ্যালেন্ট ক্যারেক্টার ম্যাক্সিমাম, মানে বন্ডগুলো উইকেস্ট বন্ড, মানে বাকি মেটাল নাইট্রেটগুলোর তুলনায় ওই গ্রুপের। তো যেহেতু বন্ড উইকেস্ট, সেই জন্য সেটা মানে অনেক ফাস্ট ভাঙবে, ভেঙে হিট করলে ওটা অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন জেনারেট করবে। তো এই মানে নাইট্রেটের মনে রাখার জায়গাটা, মানে এখান থেকে প্রায়শই একটা জিনিস দেয় যে কোন কোন, মানে এরা মাল্টিপল অপশান কারেক্টেও দেয় যে কতগুলো সল্ট দিয়ে দিল, বললো কোনগুলোকে হিট করলে NO2 গ্যাস পাওয়া যাবে। তো এই কটা সল্ট ভালোভাবে আমরা খেয়াল রাখতে পারবো খুব সহজেই। তো এরপর দেখ N2O5, N2O5 মানে নেক্সট পয়েন্টটায় যেটা বলার সেটা হচ্ছে যে N2O5, এটা প্রথমত নোট করে রাখবি, দিস ইজ মোস্ট অ্যাসিডিক অক্সাইড, অবশ্যই মোস্ট অ্যাসিডিক অক্সাইড অফ নাইট্রোজেন। তো এই N2O5-কে কী করে প্রিপেয়ার করা যায় না, N2O5-কে প্রিপেয়ার করা হয়, এইটা একটু আপাতত মনে রাখিস, P2O5 আর ওটা P4O10 ডাইমার ফরম্যাটে থাকছে। তো সেটার সঙ্গে নাইট্রিক অ্যাসিডের যদি রিয়াকশান করা হয়, দেন we will get N2O5 along with HPO3. তো এই একটা জায়গা গেল। এবার 5 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে হাইড্রোলিসিস রিয়াকশানের একটা বৈশিষ্ট্য আমরা বলবো, এবং সেই বৈশিষ্ট্যটাকে বিভিন্ন ইনঅর্গ্যানিক রিয়াকশান, যে রিয়াকশানগুলো NCERT-তে বইয়ে রয়েছে, সেইগুলোকে তার উপর অ্যাপ্লাই করে আমরা কীভাবে লজিক্যালি প্রোডাক্টটা লিখতে পারবো সেটা দেখে নেব। যেমন হচ্ছে এখানে আমরা দেখব যে hydrolysis of any compound does not result in a change in the oxidation state of the central atom of the compound undergoing hydrolysis. তো কি বলা হলো না, কোনো একটা কম্পাউন্ড, একটা যৌগকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, তাহলে ওই যৌগটার যে কেন্দ্রীয় পরমাণু, তার জারণ সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না, মানে অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ ঘটবে না। তো এই যে অক্সিডেশন নাম্বারের চেঞ্জ ঘটবে না, তো তার কারণটা কি? তার কারণ হচ্ছে, যেহেতু ওয়াটার ইটসেলফ একটা নিউট্রাল কম্পাউন্ড, তো একটা নিউট্রাল কম্পাউন্ডের সঙ্গে, মানে একটা নিউট্রাল কম্পাউন্ডকে যদি কোনো আর একটা কম্পাউন্ডে অ্যাড করি, তাহলে তো সেখানে কোনো এক্সট্রা চার্জ আসছে না, প্লাস বা মাইনাস। তো সেই জন্য যেহেতু নিউট্রাল কম্পাউন্ড অ্যাড হচ্ছে, তাই নতুন কোনো চার্জ জেনারেট হচ্ছে না বা চার্জ শর্টেজ হচ্ছে না। তো সেই কারণে হাইড্রোলিসিসে কোনো কিন্তু সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন স্টেটের চেঞ্জ হবে না। এটার উপর আমার অলরেডি একটা এই চ্যানেলেই ভিডিও আছে, তোরা দেখেও নিতে পারবি। 50 ফান্ডা সিরিজ আমাদের যেটা রয়েছে, সেখানে আমাদের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবি, হাইড্রোলিসিস অফ সল্টস বলে দেওয়া আছে। বাট স্টিল এখানে আমরা ছোটো করে একবার বলে নেবো এই ভিডিওটার মধ্যে। যেমন ধর, যেটা বলতে চাইছি যে সাপোজ তোকে বললো P2O3, তার সঙ্গে H2O রিয়াকশান করানো হচ্ছে, তাহলে হোয়াট প্রোডাক্ট উই উইল গেট? তো আমরা সেখানে কি প্রোডাক্ট পাবো? তো
এইখানে আমরা পাবো হচ্ছে H3PO3 কেন? তার কারণ P2O3-তে মানে আমি কীভাবে বলতে পারি P2O3-তে ফসফরাসের অক্সিডেশন স্টেট দেখ +3, H3PO3-তেও ফসফরাস +3। তার মানে সেম লজিকে যদি বলা হয় P2O5 তার সঙ্গে H2O রিয়াকশান, P2O5-এ ফসফরাস হচ্ছে +5, তাহলে এটা এমন একটা অ্যাসিডে কনভার্ট হবে যেখানে ফসফরাস +5-এ থাকবে, কারণ হাইড্রোলিসিস মানে ওয়াটারের সঙ্গে রিয়াকশান, তাতে কোনো অক্সিডেশন নাম্বারের কিন্তু চেঞ্জ হয় না সেন্ট্রাল অ্যাটমের, তাহলে এটা H3PO4-এ কনভার্ট হচ্ছে, এটাও +5। সাপোজ তোকে বললো PCl5 তার সঙ্গে ওয়াটারের রিয়াকশান, তাহলে আমরা অবভিয়াসলি H3PO4-ই পাবো, কারণ PCl5-এ ফসফরাস +5-এ আছে, H3PO4-এও ফসফরাস +5-এই আছে। সাপোজ বলা হচ্ছে SO2 সালফার ডাইঅক্সাইড তার সঙ্গে ওয়াটারের রিয়াকশান, সালফার ডাইঅক্সাইড ওয়াটার +4, এটা H2SO3 তৈরি করছে, এখানেও কিন্তু দেখ সালফার +4-এ। সাপোজ বলা হলো N2O5 তার সঙ্গে ওয়াটারের রিয়াকশান করানো হচ্ছে, বাট উইল গেট নাইট্রিক অ্যাসিড, N2O5-এ নাইট্রোজেন +5, নাইট্রিক অ্যাসিডেও কিন্তু নাইট্রোজেন +5। আই এম শিওর দ্যাট ইউ হ্যাভ গট মাই পয়েন্ট। তো তাই এই জায়গাটা আর বলছি না, এই পয়েন্টটা নিয়ে আমরা নেক্সট পয়েন্টে মুভ করছি। 6 নম্বর পয়েন্ট। তো এখানে 6 নম্বর পয়েন্টে আমরা একটু অক্সিডাইজিং প্রপার্টির একটা ছোট জায়গা আলোচনা করে নেব, যে প্রথমত আমরা লিখব অক্সিডাইজিং পাওয়ার অফ এনি এলিমেন্ট mainly depends on the following three factors। মানে কোনো একটা মৌলের জারণ ক্ষমতা বলছে নিচে 3টে বিষয়ের ওপর মূলত নির্ভর করে। কি কি না, 1 নম্বরে বলা হলো অ্যাটমাইজেশন এনার্জি, 2 নম্বরে বলা হলো ইলেকট্রন অ্যাফিনিটি তড়িৎ আসক্তি, আর 3 নম্বরে বলা হলো হাইড্রেশন এনার্জি। তো এইগুলো যেহেতু মানে এটা একটা ট্রিক শর্ট ভিডিও, তো আমি এইগুলো কিভাবে ডিপেন্ড করছে অক্সিডেশন পাওয়ারকে সেটা আর আমি এখানে ডিটেল যাচ্ছি না, কিন্তু একটা এমসিকিউ এর জন্য ইনফরমেশন বলে দিলাম যে এই 3টে ফ্যাক্টরের উপর কিন্তু অক্সিডাইজিং পাওয়ার ডিপেন্ড করে। এবার লিখবি অন কনসিডারিং অল দিস 3 ফ্যাক্টরস দ্য অর্ডার অফ অক্সিডাইজিং পাওয়ার অফ দ্য হ্যালোজেন্স ইজ F2টা হায়েস্ট হয়, তারপর Cl2 হয়, তারপর Br2 হয়, তারপর I2 হয়। তো এখান থেকে যে ধরনের কোয়েশ্চেন আসে, এটা বোর্ডেও আসে বা কম্পিটিটিভেও এসেছে। সাপোজ বলা হলো দুটো রিয়াকশানের মধ্যে কম্পেয়ার করতে দেওয়া হচ্ছে, লাইক বলা হলো যে F2 প্লাস Cl মাইনাস বলছে F মাইনাস প্লাস Cl2, আর একটা রিয়াকশান বলছে Cl2 প্লাস F মাইনাস গিভস Cl মাইনাস প্লাস F2। এবার ফিজিবিলিটি অফ দ্য রিয়াকশান মানে কোন বিক্রিয়াটা হবে কোনটা হবে না, বা দুটোই হবে কি না বা কোনোটাই হবে না। এখন এইখানে এই জায়গাটাকে এরম টাইপের প্রচুর কোয়েশ্চেন আসে, খুব সিম্পলিফাইড ওয়েতে মাথায় রাখবি যে এই অক্সিডাইজিং পাওয়ারের অর্ডারটা। তো ফ্লোরিনটা মোস্ট অক্সিডাইজিং, এখানে প্রথমত দেখে না অক্সিডাইজ কে হয়েছে। Clটা এখানে -1-এ ছিল, সেখান থেকে Cl2 মানে এটা তো ফ্রি স্টেটে যাচ্ছে, মানে সেখানে এলিমেন্টাল স্টেটে গেলে 0 থাকে, তাহলে -1 থেকে 0-এ যাচ্ছে Cl, তার মানে Cl অক্সিডাইজড হয়েছে। তাকে অক্সিডাইজ Cl যে অক্সিডাইজ হচ্ছে তাকে কে অক্সিডাইজ করছে? F2টা। তো
তো F2টার অক্সিডাইজিং পাওয়ার তো Cl এর থেকে বেশি, তো তার মানে এই প্রসেসটা তো যেটা অক্সিডাইজিং পাওয়ারের অর্ডার সেটাকেই তো জাস্টিফাই করছে, তার মানে এটা হবে। কিন্তু পরেরটায় দেখ এখানে অক্সিডাইজড কে হচ্ছে, নেক্সট রিয়াকশানটায় অক্সিডাইজড হচ্ছে কিন্তু Fটা, কারণ এটা -1 থেকে 0 হয়ে যাচ্ছে। এবার তাকে অক্সিডাইজ কে করছে, ন্যাচারালি এখানে Cl2টা অক্সিডাইজ করছে, কিন্তু Cl2টা তো উইকার অক্সিডাইজিং এজেন্ট দ্যান F2, তাহলে Cl2 কি করে Fকে অক্সিডাইজ করবে, তার মানে সেকেন্ড রিয়াকশানটা কিন্তু ফিজিবল নয়। বা তোকে বলা হলো যে Cl2 প্লাস Br মাইনাস, সেখান থেকে আসছে Cl মাইনাস প্লাস Br2, এইটা একটা বললো, এটা ফিজিবল হবে কি হবে না। তো এখানে যেটা হচ্ছে দেখ Clটা এখানে অক্সিডাইজ কে হচ্ছে, Brটা -1 থেকে 0 এ আসছে, তাহলে Br এর অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে, Br অক্সিডাইজড হচ্ছে, তো অক্সিডাইজ Brকে কে করছে Cl, তো Cl এর অক্সিডাইজিং পাওয়ার তো Br এর থেকে বেশি, ঠিকই আছে, তার মানে এই রিয়াকশানটা পসিবল হবে। বলা হলো যে Cl2 প্লাস Ki gives KCl প্লাস I2, এটা হবে কি হবে না। তো এখানে অক্সিডাইজ কে হচ্ছে, আইটা আছে দেখ -1-এ, সেখানে I2তে আসছে 0 এ আসছে, তাহলে আই অক্সিডাইজ হচ্ছে, তাকে অক্সিডাইজ কে করছে আইকে, Cl2, তো Cl2-র অক্সিডাইজিং পাওয়ার তো আই এর থেকে বেশি, তার মানে অবশ্যই এই প্রসেসটা হবে। নেক্সট বললো KBrO3 প্লাস Cl2 gives KClO3 প্লাস Br2, এটা আর একটা বললো KClO3 প্লাস Br2 gives KBrO3 প্লাস Cl2, তাহলে এখানে অক্সিডাইজ কে হচ্ছে Cl, প্রথম এই রিয়াকশানটায় Cl2তে Clটা 0 ছিল, KClO3তে Cl এর অক্সিডেশন স্টেট হচ্ছে +5, তাহলে Cl অক্সিডাইজড হচ্ছে, তাকে অক্সিডাইজ কে করছে না Br, কিন্তু Br এর অক্সিডাইজিং পাওয়ার তো Cl এর থেকে কম, তার মানে এটা পসিবল নয়। কিন্তু এইখানে দেখ Brটা অক্সিডাইজড হচ্ছে, তো এই যদি অক্সিডাইজড হয় তাকে অক্সিডেশন কে করছে Cl এর অক্সিডাইজিং পাওয়ার কিন্তু Br এর থেকে বেশি, তার মানে এই প্রসেসটা এই রিয়াকশানটা প্র্যাকটিক্যালি পসিবল। তো এটাও একটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, MCQর পার্সপেক্টিভেও বটে এবং বোর্ডের পরীক্ষার ক্ষেত্রেও। তো এখানে অনেকগুলোই এই ভিডিওতে তোরা যদি দেখিস, ও আর একটা জায়গাও এখানে বলে দেওয়া যায়, সেটা হচ্ছে যে ধর নেক্সট যে এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা, লাইক এই যে PCl5 তো এই স্ট্রাকচারটা, এই দুটো বন্ড তো অ্যাক্সিয়াল বন্ড, অক্ষীয় বন্ধন, আর এই তিনটে বন্ড হচ্ছে ইকুইটোরিয়াল বন্ড, নিরক্ষীয় বন্ধন। অ্যাক্সিয়াল বন্ড কেন, কারণ ওরা অ্যাক্সিস বরাবর বা অক্ষ বরাবর আছে। তো তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে যেটা এখানে মনে রাখিস যে PCl অ্যাক্সিয়াল বন্ডটা গ্রেটার দ্যান PCl ইকুইটোরিয়াল হয়। এবার তার মানে এই যে অ্যাক্সিয়ালের দুটো বন্ড, এই দুটো বন্ড কিন্তু লঙ্গার, এই দুটো বন্ড উইকার, আর এই তিনটে বন্ড স্ট্রঙ্গার। এই রিজনে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, এই রিজনে PCl5কে তুই যদি হিট করিস তাহলে PCl3 প্লাস Cl2 তৈরি হয়, কারণ যে দুটো অ্যাক্সিয়াল Cl রয়েছে ওই দুটো অ্যাক্সিয়াল Cl এর বন্ড তো উইক বন্ড, ওরা দুটো Cl খুলে Cl2তে চলে আসে, আর তিনটে ইকুইটোরিয়াল Cl কিন্তু আটকে থাকে ফসফরাসের সঙ্গে থেকে PCl3 ফর্ম করে নেয়। তো এবার সাপোজ বললো যে এটা PCl3F2, এটাকে একবার হিট করা হচ্ছে তাহলে কি পাওয়া যাবে, আর একবার বলা হলো PF3Cl2, এটাকে হিট করা হচ্ছে তাহলে কি পাওয়া যাবে।
এখন PCl3F2 বা PF3Cl2 স্ট্রাকচার তো ট্রাইগোনাল বাই পিরামিডাল, কিন্তু এক্স্যাক্ট কী স্ট্রাকচার হবে সেটা কিন্তু কন্ট্রোল করে কে না বেন্টস রুল। তো এই বেন্টস রুলটা কি বলে না, এটা ডিটেলিং আমি যাচ্ছি না, যা স্টেটমেন্ট যেটা এইখানে কাজে লাগবে সেটুকুই শুধু বলছি যে ইন এনি ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার more electronegative atoms always occupy equatorial site, মানে কোনো ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, দে অকুপাই অ্যাক্সিয়াল সাইটস, যাদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি তারা অক্ষীয় অবস্থানে মানে থাকে আর কি। তো তাহলে PCl3F2 যে স্ট্রাকচার সেটা হবে, যেহেতু ফ্লোরিনটা মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ক্লোরিন, তাহলে ফ্লোরিনের যে দুটো বন্ড তাদের আমাকে অ্যাক্সিয়ালে রাখতে হবে, আর ইকুইটোরিয়ালে ন্যাচারালি বাকি তিনটে ক্লোরিন থাকবে। এবার এটাকে যদি হিট করা হয় তাহলে PF বন্ডগুলো লঙ্গার বলে ওরা খুলে যাবে আগে, কারণ ওটা অ্যাক্সিয়াল বন্ড, তাহলে আর তৈরি হবে PCl3 প্লাস F2। আর PF3Cl2 কেরম স্ট্রাকচার হবে না, সেখানে দেখ আগে আমরা অ্যাক্সিয়ালি ইলেকট্রোনেগেটিভ দুটো ফ্লোরিনকে রাখলাম, কিন্তু থার্ড ফ্লোরিনে তো তার জায়গা নেই, অ্যাক্সিয়াল তো দুটোই থাকে ট্রাইগোনাল বাইপিরামিডাল, তো তখন থার্ড ফ্লোরিনটাকে তোকে ন্যাচারালি ইকুইটোরিয়ালে রাখতে হবে। এবার বাকি যে দুটো ক্লোরিন সেই দুটো ক্লোরিনকে তুই ইকুইটোরিয়ালি সেট করলি। এবার তাহলে এটাকে যখন হিট করা হবে তাহলে দুটো ফ্লোরিন বেরোচ্ছে, তার সঙ্গে পড়ে থাকবে কে PClF2 এইটা। তো দেখ অনেকগুলো পয়েন্ট মানে ঠিকঠাক করে হিসেব করে দেখলে পড়লে প্রায় দেখবি 22-24টা রিয়াকশান কিন্তু আমি এখানে ডিসকাস করে দিলাম। সবগুলোই NCERT রিয়াকশান, সবগুলোই কম্পিটিটিভে এসেছে, বা কিছু আসেও নি যেগুলো আসার খুবই চান্স। তো দিস ইজ আ ভেরি হেল্পফুল ভিডিও, ভালো করে দেখিস, রিয়াকশান খাতায় কপি করে বারবার প্র্যাকটিস করিস, অন্তত 4 বার লিখিস এবং মাঝে মধ্যেই খাতাটা দেখতে থাকিস বা ভিডিওটাও মাঝে মধ্যে দেখতে থাকিস, দেখবি যে আস্তে আস্তে ইনঅর্গ্যানিকের একটা স্কিল তৈরি হচ্ছে। তো দ্যাটস অল ফর দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Keep sharing our video if you like this. See you soon in the next video. Signing off for now.